আপনারা কি বিশ্বাস করবেন, একজন মানুষ নিজের পুরো পরিবারকে এক রাতে শেষ করে দিতে পারে? 2009 সালে দক্ষিণ কলকাতার হরিদেবপুরের একটা বাড়িতে ঠিক এমনটাই ঘটেছিল। দক্ষিণ কলকাতার হরিদেবপুরের নস্করপাড়া রোড একটা শান্ত মধ্যবিত্ত এলাকা। 2009 সালের 6ই এপ্রিল, দিনটা ছিল সোমবার। সেদিনের একটা ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনায় পুরো এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। 6ই এপ্রিল সকালে এই হরিদেবপুর এলাকার একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের 4 সদস্যের ক্ষতবিক্ষত মৃতদেহ একসঙ্গে উদ্ধার হয়। এটা কি আত্মহত্যা নাকি এক ঠান্ডা মাথার পরিকল্পিত খুন? আজ আমি আপনাদের সেই গল্পই শোনাব। নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে কুশলে আছেন। প্রত্যেকবারের মতো এবারও আপনাদের অনুরোধ করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন, আমার পাশে থাকুন। আর আমার উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন। আপনারা একটা লাইক করলে আমি অনেক মোটিভেট হব আরও নতুন নতুন ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করার। গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবেন না। চলুন শুরু করি। হরিদেবপুর নস্করপাড়া রোডে থাকতেন দাস পরিবার। পরিবারে 4 জন সদস্য। বাড়ির কর্তা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী মৃদুল কান্তি দাস, বয়স 63 বছর। ওনার স্ত্রী নিভা দাস, বয়স 56। ওনাদের একমাত্র মেয়ে 25 বছর বয়সী অনিন্দিতা, যে একটা বেসরকারি ব্যাংকে চাকরি করত। আর ছিলেন নিভা দেবীর মামা অনিল ঘোষ, যার বয়স ছিল প্রায় 94 বছর। 6ই এপ্রিল সকালে দুধওয়ালা দরজায় বারবার ধাক্কা দেয়, ডাকাডাকি করে, কিন্তু কোনো সাড়া না পেয়ে ফিরে যায়। একইভাবে খবরের কাগজের হকারও বাড়ির ভিতরে কারো সাড়া না পেয়ে দরজার সামনে কাগজ রেখে চলে যায়। এমনিতে দাসবাড়ির সদস্যরা ভোরবেলা ঘুম থেকে উঠে যেত, কিন্তু 6ই এপ্রিলের সকালটা ছিল অন্য দিনের থেকে একেবারে আলাদা, যেটা প্রতিবেশীদের নজর এড়ায়নি। এরপর যখন একজন কাঠমিস্ত্রিও বাড়ির ভিতরে ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে ফিরে যায়, প্রতিবেশীরা তখন বেশ চিন্তায় পড়েন। তারা নিভা দাসের বড় ভাই সলিল বিশ্বাসের সাথে যোগাযোগ করেন, যিনি পাশের বিল্ডিংয়ের 4 তলায় থাকেন। সলিল তার বোনের শোবার ঘরে উঁকি দিয়ে তাকে বিছানায় রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তিনি হরিদেবপুর থানায় খবর দেন। বাড়িতে ঢোকার মেন গ্রিলের গেটটিতে তালাবদ্ধ থাকায় পুলিশ দোতলার ছাদ দিয়ে বাড়িতে ঢোকে। তারা সিঁড়ির দরজা ভেঙে নিচে এলে দোতলার ঘরে প্রথমে মৃদুল দাসের দেহটি সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু তার পা ঘরের মেঝে ছুঁয়েছিল। পুলিশ নিচতলার একটি ঘরে মৃদুলবাবুর স্ত্রী নিভা দাসের মৃতদেহ বিছানার ওপর পড়ে থাকতে দেখে। মাথায় পিছনে ছিল গুরুতর আঘাতের চিহ্ন। পাশের ঘর থেকে তাদের মেয়ে অনিন্দিতার মৃতদেহ উদ্ধার করে। মেয়েটির মুখটা পুরোপুরি থেঁতলে বিকৃত অবস্থায় ছিল। একই ঘর থেকে নিভা দাসের মামা অনিল ঘোষের মরদেহ উদ্ধার করে পুলিশ, যার মাথায় পিছনেও একই রকম আঘাতের চিহ্ন ছিল। তার শরীরের অর্ধেক মেঝেতে আর বাকি অর্ধেক বিছানায় পড়েছিল। এই মর্মান্তিক হত্যাকাণ্ড হরিদেবপুরের নস্করপাড়া এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি করেছিল। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ছিল যে মৃদুল কান্তি দাস হয়তো নিজেই তার পরিবারের সদস্যদের খুন করে আত্মহত্যা করেছেন। আবার এটি একটি বীভৎস হত্যাকাণ্ডের পরিকল্পনাও হতে পারে, সেই সম্ভাবনার কথাও বলেন। মৃদুল দাসের মৃতদেহের পাশে একটি রক্তমাখা শাবল পাওয়া গিয়েছিল। তদন্তকারী পুলিশ এটিকেই হত্যাকাণ্ডের অস্ত্র বলে সন্দেহ করে। সেই কারণে তারা ধারণা করেছিলেন হত্যাকারীরা হত্যা ও আত্মহত্যার তত্ত্বটিকে আরও জোরালো করার জন্য ঘটনাস্থলটি সেভাবেই সাজিয়েছিল। পুলিশ এই সম্ভাবনা উড়িয়ে দেয়নি যে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী মৃদুল কান্তি দাসকে হত্যা করে
আত্মহত্যা বলে চালানোর জন্য ফাঁসিতে ঝোলানো হয়েছে। তদন্তকারীরা নিশ্চিত ছিলেন যে হত্যাকারীরা ভুক্তভোগীদের ঘুমন্ত অবস্থায় আক্রমণ করেছিল। সেই কারণেই প্রতিরোধের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহগুলো পুলিশ এরপর ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। এরপর পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করে এবং ঘটনার তদন্ত শুরু করে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী মৃদুল কান্তি দাসের মৃত্যুর সময় এবং তার পরিবারের সদস্যদের মৃত্যুর সময়ের মধ্যে কিছুটা ব্যবধান ছিল। নিভা দাসের ভাই এবং প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছিলেন যে দাস পরিবার একটি সুখী ও ভদ্র পরিবার ছিল। এই ধরনের ঘটনা ঘটার কোনো কারণ ছিল না। একজন প্রতিবেশী পুলিশকে জানিয়েছিল, ঘটনার আগের দিন অর্থাৎ রবিবার রাত 11টার সময় নিভা দাস একজন প্রতিবেশীর সাথে গল্পও করেছিলেন। ওরা তখন রাতের খাবার খাচ্ছিল এবং কোনো সমস্যার চিহ্নও ছিল না। রাত 1:30টার সময় ওদের বাথরুমের একটি লাইট জ্বলছিল। এছাড়া প্রতিবেশীদের কেউই কোনো অস্বাভাবিক কিছু শোনেননি বা দেখেননি। প্রথমেই পুলিশ দুটো সম্ভাবনা ধরে তদন্ত শুরু করে। প্রথমত, এক্সটার্নাল অ্যাট্যাক, ডাকাতি উদ্দেশ্যে কেউ বাইরে থেকে বাড়িতে ঢুকে পুরো পরিবারকে হত্যা করেছে। দ্বিতীয়ত, ফ্যামিলি ডিসপিউট, যেমন মানসিক অবসাদ, পারিবারিক চাপ, আর্থিক সমস্যা, যার জন্য পরিবারের কর্তা নিজেই সবাইকে মেরে আত্মহত্যা করেছেন। কিন্তু পুলিশি তদন্তে দেখা যায় বাড়ির দরজা ভিতর থেকে লক ছিল। জোর করে ঢোকার কোনো চিহ্ন পাওয়া যায়নি, কোনো জিনিস চুরিও যায়নি। তাই বাইরের লোক বাড়িতে ঢুকেছিল, পুলিশের এই থিওরি বাদ পড়ে। এদিকে ফরেনসিক রিপোর্টে জানা যায় ভিকটিমদের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল। বেশিরভাগই ঘুমন্ত অবস্থায় আক্রান্ত হওয়ায় প্রতিরোধের চিহ্ন ছিল খুব কম। তার মানে হত্যাকারী ছিল পরিচিত এবং ভিকটিমরা অপ্রস্তুত ছিল। পুলিশের তদন্ত যত এগোতে থাকে, একটা চমকপ্রদ তথ্য সামনে আসে। এই খুনের পিছনে আর কেউ নয়, বাড়ির কর্তা নিজেই, মৃদুল কান্তি দাস। পুলিশের মতে তিনি আগে পরিবারের সবাইকে হত্যা করেন, তারপর কিছু সময় পরে নিজে আত্মহত্যা করেন। এই ঘটনা সেই সময় কলকাতার মিডিয়ায় তুমুল আলোড়ন তুলেছিল। সবার একটাই প্রশ্ন ছিল, কেন? তদন্তে পুলিশ জানতে পেরেছিল মৃদুল কান্তি দাস অসুস্থতার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন। কিন্তু আজও কিছু প্রশ্নের উত্তর পুলিশ দিতে পারেনি। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পিছনের আসল কারণ কি ছিল? সত্যিই কি মৃদুল দাস একাই সব করেছিলেন? কেন তিনি এমন করেছিলেন? কোনো সুইসাইড নোট কেন পাওয়া যায়নি? এটা কি সত্যি মার্ডার সুইসাইড, হত্যা ও আত্মহত্যার ঘটনা, নাকি কিছু লুকানো সত্য আছে? এই প্রশ্নগুলোই কেসটাকে আজও রহস্যজনক করে রেখেছে। একটা পরিবারের 4 জন সদস্য এক রাতেই শেষ হয়ে গেল। এটা কি নিছকই একজন মানসিক অবসাদগ্রস্ত মানুষের সিদ্ধান্ত, নাকি ওই বাড়ির ভিতরে আজও লুকিয়ে আছে অন্য কোনো সত্য? আপনাদের কি মনে হয়? অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।